আমরা এই মুহূর্তে উপস্থিত রয়েছি সিআইটিউর রাজ্য সম্মেলন। হলদিয়ায় এই রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। আজ রাজ্য সম্মেলনের প্রথম দিন। আমরা প্রথম দিন আমাদের সাথে পেয়ে গেছি বিশ্বনাথ চক্রবর্তী, যিনি সিআইটিউর এসবিএসটিসি যে বাস রয়েছে এমপ্লয়িজ ইউনিয়ন সেখানকার সদস্য, এবং তিনি জানাবেন এই মুহূর্তে এসবিএসটিসির বাসের যে পরিস্থিতি এবং সরকারি ক্ষেত্রে এসবিএসটিসির বাস পরিষেবা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা একসময় ছিল, এবং বর্তমানে তার অবস্থা কি, সেখানকার বাস শ্রমিকদের সাথে তাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। তিনি সেই অভিজ্ঞতা একদম সরাসরি তুলে ধরবেন। আমরা প্রথমেই জেনে নেব, বিশ্বনাথবাবু, আপনি বর্তমানে আছেন কোথায়, কোথায় আপনার পোস্টিং? এখন আমার পোস্টিং হচ্ছে পুরুলিয়াতে, ক্যাশ ডিপার্টমেন্টে আমি আছি ক্যাশিয়ার হিসেবে। আর আমি দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহন এমপ্লয়িজ ইউনিয়নের যুগ্ম সম্পাদক। সেই কারণেই বাড়ি থেকে বহু দূরে আর কি, ন্যায়সঙ্গত কারণ এটা ওদের কাছে, মানে বর্তমান পরিস্থিতিতে বদলি বাড়ির কাছে ইউনিয়ন যাতে সেইভাবে করতে না পারি, ফলে বাড়ি থেকে 300 কিলোমিটার দূরে স্থানান্তরিত করা হয়। আপনার বাড়ি থেকে আপনি, মানে এটা হচ্ছে যে ইউনিয়ন যাতে না করতে পারে সেটা সরকারি এমন ভাবে চেষ্টা করেছে আর কি। অবশ্যই আমার বাড়ি থেকে ঢিল ছোড়া দূরে হচ্ছে বেলঘরিয়া ডিপো, মানে আমি যদি বাড়ি থেকে একটা ঢিল ছুঁড়ে মারি বেলঘরিয়া ডিপোতে গিয়ে পড়বে। সেখান থেকে, সেখানেও স্টাফ কম আছে, সেখান থেকে আমাকে দীর্ঘ 300 কিলোমিটার দূরে পুরুলিয়াতে পোস্টিং আছে। এটা একটা ইউনিয়নের উপর চাপের জন্যই এটা করেছে। আমাদের প্রাক্তন ছিলেন ড্রাইভার, আমাদের জীবন সাহা সাধারণ সম্পাদক আমাদের ছিলেন, তিনি পুরুলিয়া থেকেই 2023-এ রিটায়ারমেন্ট করেন। এখন তিনি আমাদের যুগ্ম সম্পাদকে আছেন। ফলে পুরুলিয়াটা একটা দ্বীপান্তর টাইপের করেছে, যে পুরুলিয়াতে কোনো পোস্টিং, বিশেষত আমাদের যারা সিআইটিউ করি, বামপন্থী ইউনিয়ন করি, তাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবেই ম্যানেজমেন্টের একটা অংশ সরাসরি আমাদের এই বদলিটা করে, ফলে সংগঠনের ক্ষতি করে। কিন্তু তবুও তার মধ্যে দাঁড়িয়ে থেকেও আমরা মনে করি যে সংগঠনে কোনো ক্ষতি হয়নি, এতে আমাদের সাপে বর হয়েছে এই কারণে যে সংগঠন আমরা যেভাবে করছি তার থেকে বেশি সময় ধরে আমরা সংগঠন করতে পারছি, এটা একটা দিক। এছাড়া বিভিন্ন যে সরকারি, মানে এসবিএসটিসিতে সরকারি বাস পরিষেবা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো এক সময়, এবং সেখানে প্রচুর শ্রোতারা কাজ করতেন, বাস চালক ছিলেন, এবং রাজ্যে যে বাস পরিষেবা ছিল সেখানে সরকারি বাস পরিষেবায় এসবিএসটিসি বড় ভূমিকা ছিল। এখন সেখানকার কার্যত পরিস্থিতিটা কি? মানে এখন বলা যায় যে বাসগুলির অবস্থা খারাপ, ঠিক উল্টো দিকে কোনো নিয়োগ নেই, পার্মানেন্ট নিয়োগ নেই, সব কন্ট্রাকচুয়াল। সেটা হচ্ছে বাস যারা চালান সেখান চালক থেকে শুরু করে যারা কন্ডাক্টরি করেন সবার, এবং এছাড়া অন্যান্য অনেক কাজ রয়েছে। সেইগুলোর পরিস্থিতিটা কি যদি একটু বল। প্রথমে এই ক্ষেত্রে বলার ক্ষেত্রে প্রশ্নটা ছোট হলেও কিন্তু বিষয়টা অনেকটাই বড়। অনেকটা বড় বলতে 1988 সালে তখন পরিবহন মন্ত্রী ছিলেন আমাদের শ্রদ্ধেয় আমাদের প্রাক্তন পরিবহন মন্ত্রী কমরেড শ্যামল চক্রবর্তী ছিলেন সেই সময় দায়িত্বে পরিবহনের। ফলে তিনি তার মানসিকতা দিয়ে বুঝেছিলেন যে পরিষেবার জন্য বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়ার জন্য বিশেষত ডিএসটিসি অর্থাৎ দুর্গাপুর স্টেট ট্রান্সপোর্টকে দক্ষিণবঙ্গ জুড়ে আর কি এসবিএসটিসি নাম দিয়ে এটা স্থানান্তরিত করে এসবিএসটিসির রূপায়িত করা হয়। ফলে এটা একটা ইতিহাস, মানে ডিএসটিসি থেকে এসবিএসটিসি হওয়ার। সেই সময় আমরা যখন তরুণ ইয়ং, অল্প বয়স, আমাদের কারুর 20 বছর, 22 বছর, 25 বছর, তখন এই বামফ্রন্ট সরকারের এই পরিবহন নীতির ফলে বহু পরিবার, আমার চোখের সামনে দেখা যে বহু পরিবার চাকরি পায়। এখন বর্তমানে এই সরকার আসার পরে 2010-এর পরে, এই তৃণমূল সরকার আসার পরে একটা মানে ড্রাইভার কন্ডাক্টর বিশেষত মানে পার্মানেন্ট তো হয়নি, উল্টে ন্যূনতম মজুরি আমরা যেটা দাবি করি 26,000 টাকা, সেটাও দেয় না, 10,000 10,500 টাকা দেয়। আর সবচেয়ে দিকে বড় দুঃখের, গত 2023-এ সেপ্টেম্বরের 18 সেপ্টেম্বর থেকে 28 সেপ্টেম্বর
এই যে কন্ট্রাকচুয়াল ড্রাইভার কন্ডাক্টররা এরা একটা বেতনের দাবি করে যে ন্যূনতম বেতন, অন্যান্য এসটিইউ গুলো তার হাজিরাতে সেই ন্যূনতম বেতনটা পায়, কিন্তু দক্ষিণবঙ্গ রাজ্য পরিবহনে সেই বেতন দেওয়া হয় না। ফলে নো ওয়ার্ক নো পে, এদের অবস্থা আরো দিন দিন অবনতি হচ্ছে। কেন এই ছেলেদের বয়স হয়ে গেছে, আরো যে 30 বছর ঢুকেছিল এখন তার 40-42 বছর বয়স হয়ে গেল। ফলে এরা আর অন্য কোথাও চাকরি করতে পারবে না। সুতরাং একটা জেনারেশনের ক্ষেত্রে মানে এদের বিশেষ করে ড্রাইভার কন্ডাক্টরদের ন্যূনতম মজুরি তো দিচ্ছেই না, উপরন্ত স্থায়ী কাজে স্থায়ী লোকের যে আমরা দাবি করি সেই দাবি তো হচ্ছেই না। ফলে আমাদের ইউনিয়ন করতে গেলে কিছুটা এক্ষেত্রে বাধা দিতে করতে হচ্ছে। তারপরে হচ্ছে কেন্দ্রীয় সরকারের, বর্তমান কেন্দ্রীয় সরকার আপনারা দেখবেন যে কেন্দ্রীয় সরকার শ্রম আইন বলতে পার্টি তুলে দিয়েছে। 29টা মতো আইন যা ছিল শ্রমিকদের রক্ষা করার ক্ষেত্রে, সেগুলো তুলে দিয়ে মালিকদের পক্ষে একটা স্বেচ্ছাচারী মনোভাব নিয়ে কোভিডের সময় একটা বিল পাস করে দিয়ে সেগুলোকে নিয়ে এক দফা চেষ্টা করছে। কিন্তু শ্রম কোডের প্রতিবাদে আমরা রাস্তায় আছি। আগামী 9ই জুলাই হচ্ছে সারা ভারত ধর্মঘট আমরা ডাক দিয়েছি, তাতে সিআইটিউ আছে। ফলে এই শ্রম কোড 4টে আইনের মধ্যে দিয়ে মালিকদের সুবিধা করতে দিয়ে ইউনিয়নের, এমনকি ইউনিয়নের যে আমাদের হাতিয়ার ধর্মঘট সেটাকে অবৈধ ঘোষণা করার জন্য এরা মরিয়া হয়েছে। যে একদিকে কেন্দ্রীয় সরকার, একদিকে আমাদের এই রাজ্য সরকারের কোনো পরিবহন নীতিই নেই। রাজ্য সরকারের পরিবহন নীতি বলতে যেটা আমি বলতে চাইছিলাম যে 28 তারিখ 18 থেকে 28 10 দিন কর্মবিরতি পালন করার পরেও স্নেহাশিস চক্রবর্তী বর্তমানে পরিবহন মন্ত্রী, তিনি বলেছিলেন যে এদেরকে অন্তত হাজিরার ব্যবস্থাটা করবেন, সেটুকুনো পর্যন্ত করেননি। ফলে শ্রমিকরা বঞ্চিত যেমন হচ্ছে নিগৃহীত হচ্ছে। শ্রমিকদের এই যে চাকরির অল্প পয়সা, সামান্য পয়সায় চাকরি করে দেওয়ার যে প্রবণতা, এই সরকারের মায়না ন্যূনতম মজুরিটা দিচ্ছে না। ফলে এর বিরুদ্ধে আমরা লাগাতার আন্দোলন করে যাচ্ছি। আমরা আমাদের দাবি পত্র বিভিন্ন সময়ে বিভিন্ন পরিবহন মন্ত্রী থেকে শুরু করে আমরা এই দাবি করেছি। আগামী দিন 9ই জুলাই যদি আগামী এই দাবি না মানা হয়, আগামী দিন 9ই জুলাই আমরা বৃহত্তর আন্দোলনের পথে যাব। 9 জুলাইয়ের কথা আপনি বললেন, আমি তার আগে একটা প্রশ্নে যাব যে একদিকে তো পার্মানেন্ট কোনো রকম কর্মী নিয়োগ হচ্ছে না, এর ফলে তো সরকারি যে পরিবহন তার উপর আঘাত আসছে, তাহলে তাদের সমস্যা তৈরি হচ্ছে, পরিবহন শ্রমিক কমছে। এবং এছাড়াও বাসের যে মানে ইনফ্রাস্ট্রাকচার, সরকারি বাস পরিষেবার যে ইনফ্রাস্ট্রাকচার, সেখানেও একটা আঘাত আসছে। এর ফলে তো মানে বেসরকারিকরণের দিকে যাচ্ছে। এবার এরপর সরকার হয়তো বলবে যে এখানে বাস চলে না বা কিছু, সেইটা থেকে কি হবে? এই এই পরিস্থিতিটা বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় কি কি মানে কিরকম দেখতে পাচ্ছেন? পশ্চিমবঙ্গের মানুষ এখন বুঝতে পারছেন যে আগে বামফ্রন্ট সরকার কেমন ছিল, এখনকার বর্তমানে এই তৃণমূল শাসিত রাজ্য সরকার কেমন। তার কারণ আগে বামফ্রন্ট সরকার 2010 পর্যন্ত প্রথমে কমরেড শ্যামল চক্রবর্তী পরিবহন মন্ত্রী ছিলেন, তারপরে কমরেড সুভাষ চক্রবর্তী মন্ত্রী ছিলেন। সুভাষ চক্রবর্তী যখন অসুস্থ হন তখন আমাদের জেলার কমরেড রঞ্জিত কুন্ডু পরিবহন মন্ত্রীর দায়িত্ব পালন করেন। সেই সময় পর্যন্ত আমরা 167 জনকে পার্মানেন্ট করেছি, অর্থাৎ ডাইর ইন হারনেস, মানে মৃত পরিবারের চাকরি। ধরেন আমি মারা গেছি, আমার ছেলে চাকরি পেয়েছে, এরকম 167 জনের চাকরি আমরা দিয়েছিলাম। এই সরকার এসেই প্রথমে বলেছিল সেগুলো ভুয়ো চাকরি, কিন্তু আজও পর্যন্ত প্রমাণ করতে পারেনি ভুয়ো চাকরি। কিন্তু আপনারা দেখলেন যে এই যে এত বড় রাজ্য জুড়ে যে ঘটনা ঘটছে চারিদিকে, সেক্ষেত্রে আমি বলবো যে দৃষ্টিভঙ্গির একটা অভাব আছেই। আমরা বামফ্রন্ট সরকারের আমলে দেখেছি যে পরিবহনটাকে পরিষেবার মতো দেওয়া হতো, অর্থাৎ পরিষেবা দিতে গেলেই তাতে কিছু সাবসিডি দিতে হয়, সরকারকে সাবসিডি দিতে হয়। কিন্তু বর্তমানে সরকার এটাকে ব্যবসা করে নিয়েছে, মানে এর থেকে আর্থিক লাভের করে সেই পয়সায় মায়না দেওয়ার চেষ্টা একটা আছে। ফলে ফ্র্যাঞ্চাইজি একটা ব্যাপার আছে, গাড়িগুলোকে নিয়ে ড্রাইভ ফ্র্যাঞ্চাইজির আবার বিভিন্ন ধরন আছে। যেমন ড্রাইভ ফ্র্যাঞ্চাইজি অর্থাৎ গাড়ি পার ডে ভাড়া হিসেবে, আবার তেল দিয়ে ড্রাইভার কন্ডাক্টর আমরা দিয়ে খালি চালাবে হচ্ছে মালিক, সে তার নিজস্ব কন্ডাক্টর একজনকে দেবে, দিয়ে কিছু টাকা থোক দিয়ে চালাবে। এই প্রবণতা এখন বেশি প্রত্যেকটা স্টেট ট্রান্সপোর্টেই আছে, মানে 5টা স্টেটেই ফ্র্যাঞ্চাইজি পদ্ধতি আছে। কিন্তু সবচেয়ে দিকে মানে হাস্যকর বিষয় যেটা, এসটিইউ গুলোতে হাজিরার ব্যাপার আছে।
আমি যেটা বারবার করে নোটেট করতে চাইছি যে সে যদি চাকরিতে এসছে, এসে উপস্থিত হয়েছে, সই করেছে, যদি মায়না না পায়, সে তাহলে তার চাকরি করবে কেন? ফলে অনেকেই চাকরি ছেড়ে দিচ্ছে এখন। এখন রাষ্ট্রীয় পরিষেবা বলে যে বামফ্রন্ট আমলে আমরা যে পরিষেবা দেখে এসেছি, তার সাথে এখন বাস্তবে কোনো মিল নেই। এটা তো এক গেল পরিস্থিতির কথা। এর সাথে মোকাবিলা করছেন কি করে? বিভিন্ন জায়গায় শাসক দলের যারা শ্রমিক সংগঠন আছে তাদের দিক থেকে একটা নিগ্রহতা আছে, তাদের একঘরে করে দেওয়া। এছাড়াও এই কার্যত এই যে দাবিগুলো নিয়ে আন্দোলন গড়ে তোলা এবং বিভিন্ন যারা নতুন আসে তাদের মধ্যে এই যে সেই বার্তা পৌঁছে দেওয়া। এবং আপনি 9 জুলাইয়ের কথা বললেন, 9 জুলাইয়ের এই বার্তাগুলো কতটা জোরালো করতে পারবেন বলে আপনার মনে হচ্ছে? আসলে একটা আধা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যখনই বন্ধ ডাকা হয়, তারা আপনারা দেখেছেন ভবিষ্যতে বিগত দিনে হচ্ছে যে 26 দিন রাজ্য সড়ক অবরোধ করা ছিল, তখন কাজের কোনো বিষয় হয়নি। কিন্তু এই যে আগামী 9 জুলাই সারা ভারত ধর্মঘট, এটা তো রাজ্য সরকারের বিরুদ্ধে না, এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের শ্রম কোড, শ্রম আইন হচ্ছে 2019-এর যে চালকদের উপর যে নীতি আরোপ করা হয়েছে, অর্থাৎ জরিমানা, জেল, একসাথে কোনো দুর্ঘটনা ঘটলেই চালক, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা বিভিন্ন ডিপোতে লিফলেট থেকে শুরু করে আমরা মিটিং, মিছিল সমস্ত কিছুই করেছি। এবং অন্যান্য আগামী দিনে হচ্ছে আমরা বিভিন্ন ডিপোতে এই কর্মসূচি নেব এবং 9 জুলাই এই ধর্মঘট সর্বাত্মক সফল হবে। এবং তার থেকেই 9 জুলাই থেকে আমরা বার্তা দিতে চাই পশ্চিমবঙ্গ সরকার এবং তথা কেন্দ্রীয় সরকার যে আধা ফ্যাসিস্ট মনোভাব, যা খুশি তাই করব, এটা শ্রমিক শ্রেণী কোনো মতেই মেনে নেবে না। আগামী 9 জুলাই আমাদের এই ধর্মঘট সফল হবে এই আশা করি। 9 জুলাইয়ের ধর্মঘট সর্বাত্মকভাবে সফল হবে এমনটাই আশা করছেন তিনি জানাচ্ছেন শ্রমিক শ্রেণীর লড়াই এবং যে লড়াইয়ের বার্তা যেভাবে যাচ্ছে, সেই বার্তার ফলে ভবিষ্যতে আরো ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রাম গড়ে উঠবে। আমরা এই সম্মেলন মঞ্চ থেকে বিভিন্ন অংশের শ্রমজীবী মানুষের কথা আপনাদের সামনে তুলে ধরবো। তার জন্য চোখ রাখুন গণশক্তি ডিজিটালের পর্দায়। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।